বন্ধুরা, এখন এমনিতেই গোটা বিশ্ব মূল্যবৃদ্ধির সংকটে জর্জরিত। তার উপর আবার এখন যদি সব থেকে খারাপ সময় কারো চলে থাকে তো সেটা হলো আমেরিকা সৌদি আরব এবং ইরানের বন্ধুত্ব হওয়ার বিষয়টা মেনে নিতে পারেনি। তার উপর আবার সিলিকন ভ্যালি ব্যাংক কোল্যাপস হয়ে যায়। এখানেই বিষয়টা থেমে থাকে না। সিলিকন ভ্যালি ব্যাংকের পর ক্যাপিটাল কোর এবং সিগনেচার ব্যাংকও বন্ধ হওয়ার মুখে। যদি ভালো করে দেখা হয় তাহলে বিষয়টা অনেকটা 2008 সালেও ঠিক এমন ভাবেই লেমন ব্রাদার্স নামের ফাইন্যান্সিয়াল ফার্ম কোল্যাপস হওয়ার পর প্রথমে আমেরিকা, তারপরে গোটা দুনিয়া আর্থিক মন্দার মুখে পড়েছিল। ওই রিসেশন আমেরিকার জন্য শুধু ইকোনমিক ফ্রন্টের চ্যালেঞ্জ ছিল না, 2008-এর রিসেশনের পর ওয়ার্ল্ড অর্ডারে একটা বড় চেঞ্জ দেখতে পাওয়া গেছিল। এই রিসেশনের পর আমেরিকার পতন এবং চীনের উত্থান শুরু হয়। বন্ধুরা, এই রিসেশন ওয়ার্ল্ড অর্ডারকে পাল্টে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে আসা গ্রেট ডিপ্রেশনের জন্য বড় পরিবর্তন দেখতে পাওয়া গেছিল। ওই সময় ব্রিটেনের পতন এবং আমেরিকার উত্থান শুরু হয়েছিল। তারপর আমেরিকা টানা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে থাকে। এক্ষেত্রে যদি সিলিকন ভ্যালির মামলা কোনো গ্লোবালাইজেশনের রূপ নিয়ে ফেলে তাহলে ওয়ার্ল্ড অর্ডারে পুনরায় পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। এখন কি শেষ হতে চলেছে আমেরিকার দিন? এখন কি চীন বিশ্বে করবে রাজত্ব? এর জবাব এখনই স্পষ্ট নয়। এর জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু লক্ষণ তো রকমই লাগছে। চলুন সহজ ভাষায় জানি একটা ব্যাংক কেন কোল্যাপস হয়, আর একটা ব্যাংক কোল্যাপস হওয়ার পর একটার পর একটা ব্যাংক কেন বন্ধ হওয়া শুরু করে, আর সেই অর্থ লোন হিসাবে বিনিয়োগকারীদের দিয়ে মুনাফা কামায়। ব্যাংক এই কথাটা মেনে চলে সব ডিপোজিটার একসাথে ব্যাংকে এসে তাদের টাকা চাইবে না। কিন্তু যখন ডিপোজিটারদের সন্দেহ হয় ব্যাংক ঠিকমতো কাজ করছে না, যার জন্যই ব্যাংক আগামী সময়ে ডুবতে পারে, তখনই ওই সমস্ত ডিপোজিটার একসাথে গিয়ে তাদের পয়সা চায়, যার জন্য ব্যাংক কোল্যাপস হয়। এই সিচুয়েশনের থেকে বাঁচার জন্য দেশের সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিট পয়সার ইন্স্যুরেন্স করে। এর ফলে ডিপোজিটারদের পয়সা ডোবার ভয় কমে যায়, আর সমস্ত ডিপোজিটার একসাথে ব্যাংকের কাছে পয়সা নিতে যায় না। এর ফলে ব্যাংক কোল্যাপস হওয়া থেকে বেঁচে যায়। বন্ধুরা, এর থেকে আপনারা বুঝতে পারেন আমাদের ইকোনমি কোনো প্রকারের প্যানিক নিয়ে কতটা সেন্সিটিভ থাকে। সিলিকন ভ্যালি ব্যাংক স্টার্টআপ এবং টেক কোম্পানিগুলোকে পয়সা দেয় আর তাদেরই ডিপোজিট নেয়। গত কিছু সময় ধরে স্টার্টআপ এবং টেক কোম্পানির গ্রোথ থেমে আছে, তাদের অতটা লাভ হচ্ছে না। এক্ষেত্রে টেক কোম্পানি এবং স্টার্টআপ নিজের ডিপোজিট নেওয়ার জন্য একসাথে সিলিকন ভ্যালি ব্যাংকের কাছে পৌঁছে যায়, যার ফলে ব্যাংক ডুবে যায়। সিলিকন ভ্যালির পর আমেরিকাতে ব্যাংক ডুবে যাওয়ার ট্রেন্ড যেন থামছেই না। একদমই বোঝা যাচ্ছে না কখন কোন ব্যাংক ডুবে যাবে। এর জন্য সাধারণ মানুষের মাঝেও ভয় ঢুকে গেছে। এরই মাঝে এলন মাস্ক একটা স্টেটমেন্ট দিয়ে সবাইকে চমকে দেয়। আসলে এলন মাস্ক ডুবে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংককে কেনার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু এলন মাস্কের এই ইচ্ছা কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার। ব্যাংক ডোবাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও বলা হয়। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই রিসেশনের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে রিসেশন তার পরিণাম। বন্ধুরা, এই প্রিন্সিপালকেই স্টেবিলাইজ করা ইউএস ফেডারেল রিজার্ভের এক্স চিফ 2022-এ অর্থশাস্ত্রে নোবেল প্রাইজ পেয়েছিল। এর জন্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে এক গম্ভীর সংকট রূপে দেখা হয়। বন্ধুরা, এই ঘটনাগুলো তো ঘটছে আমেরিকাতে, কিন্তু এর ফলে গোটা বিশ্ব প্রভাবিত হবে, আর ভারতও বিশ্বের বাইরে নয়। সিচুয়েশন যাই হোক, ভারতও কিন্তু তার পারফরমেন্স চালিয়ে যাচ্ছে, যেমন মার্কেটে তেমনই প্রযুক্তির ক্ষেত্রেও। ভারত এমন কিছু করেছে যার জন্য জলই হয়ে যাবে গাড়ির তেল। এই নিয়ে আগের দিনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আই বাটন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। ওদিকে আমেরিকার ব্যাংক রেগুলেটর এফডিআই সিলিকন ভ্যালি ব্যাংকের বিনিয়োগকারীদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য একটা নতুন ব্যাংক বানিয়ে তাতে সিলিকন ভ্যালি ব্যাংকের সমস্ত পয়সা ঢেলে দিয়েছে। এর ফলে সিলিকন ভ্যালি ব্যাংকের ডিপোজিটাররা তো পয়সা পেয়ে যাবে, কিন্তু একটার পর একটা ব্যাংক ডোবার ট্রেন্ড হয়তো চলতেই থাকবে। ওদিকে বিশ্বজুড়ে স্টক মার্কেটেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে। কানাডা, ইউকে সহ গোটা বিশ্বের শেয়ার মার্কেটে পতন দেখতে পাওয়া যাচ্ছে। বিশ্বজুড়ে দেশগুলো তাদের ফাইন্যান্সিয়াল মার্কেটকে শোধরানোর চেষ্টায় রয়েছে। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আগেই বিশ্বে রিসেশন আসার সম্ভাবনা ছিল। আমেরিকার 90% সিইও এটা মেনে চলছিল মন্দা আসতে চলেছে। মূল্যবৃদ্ধি এবং স্লো গ্রোথ রেটের সামনা করা আমেরিকান ইকোনমির ওপর এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস করলার সঙ্গে নিমের পাচন দেওয়ার সমান। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমেরিকাকে একটা মারাত্মক আর্থিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। বন্ধুরা, ভারতেও এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর প্রিকশনারি মেজার নেওয়া শুরু হয়ে গেছে। সায়েন্স এবং টেকের স্টেট মিনিস্টার রাজীব চন্দ্রশেখর মহাশয় স্টার্টআপের সঙ্গে মিটিং করেছে। আসলে সিলিকন ভ্যালি ব্যাংক ভারতীয় স্টার্টআপগুলোকেও ফান্ড দেয়, যাতে ভারতীয় স্টার্টআপের ফান্ডের ক্রাইসিস না হয়, সেই জন্য এই নিয়ে
বৈঠক করা হয়। স্টার্টআপ ইন্ডিয়ান ইকোনমির একটা রাইজিং সেক্টর, এজন্য তাদের ভরসা দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি সিলিকন ভ্যালি একটা গ্লোবালাইজেশনের রূপ নেয়, তাও ভারতকে এই নিয়ে বেশি চিন্তা করতে হবে না। 2008-এর গ্লোবালাইজেশনেরও অতটা প্রভাব ভারতের ওপর পড়েনি। বিশ্ব জুড়ে স্লো গ্রোথ রেটের মধ্যেও ইন্ডিয়ান ইকোনমি ভালো পারফর্ম করছে। ভারত একটা নির্ভরযোগ্য ইকোনমি হয়ে উঠছে। রিসেন্টলি আমাদের ইয়েস ব্যাংকও ডুবে গেছিল, কিন্তু আমরা দক্ষতার সাথে সেটাকে বাঁচিয়ে নিই। আমেরিকার মতো একটা ব্যাংক ডোবার পর অন্য ব্যাংক ডোবা শুরু করেনি। কিন্তু একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছে, আমেরিকার হিন্ডেনবার্গের মতো প্রাইভেট ফার্ম বিশ্বের ইকোনমির ওপর যতটা নজর রাখে, ততটা নজর নিজের দেশের ইকোনমির ওপর রাখে না। বিশ্বে যখন যখন মন্দা এসছে, প্রত্যেকবার তার জন্য দায়ী ছিল পশ্চিমী দেশগুলোর ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট। কিন্তু এর পরিণাম গোটা বিশ্বকে ভোগ করতে হয়। এখন এখানে এটা অনুমান করা হচ্ছে আমেরিকাকে 220 বিলিয়ন নয়, প্রায় 620 বিলিয়ন ডলার লোকসানের সামনা করতে হতে পারে। এখন এটাই দেখার আমেরিকা নিজেকে কিভাবে এই সংকট থেকে বাঁচায়। বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত তা কমেন্টে অবশ্যই জানান।